আপনাকে স্বাগত এম বুল নাকি বিআর চ্যানেলে। তো বন্ধু, আজকের আলোচ্য বিষয় সেটা হলো যে যারা ভাবছেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন, তো তারা কোন মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন। কেননা আজকের দিনে মিউচুয়াল ফান্ড এতটাই পপুলার যে মিউচুয়াল ফান্ডের অনেক স্কিম এবং অনেক ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আজকে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো আমার কোন ইনভেস্টমেন্টের জন্য কোন ফান্ডটা আমি চুজ করব। তো বন্ধুরা, টাইম নষ্ট না করে শুরু করি। আর একটা রিকোয়েস্ট বন্ধুরা, শুরু করার আগে, যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো মিউচুয়াল ফান্ড আপনি যদি দেখেন, অনেক রকমের ক্যাটাগরি হয়। তো আমি সেগুলো এক এক করে প্রথমে বলে নিই, তারপর বলবো কোনটা কাদের জন্য। প্রথম ক্যাটাগরি যেটা বন্ধুরা, ইকুইটি মিউচুয়াল ফান্ড। তো তারপর যদি আমি বলি ডেপ্ট মিউচুয়াল ফান্ড, তারপর বন্ধুরা হাইব্রিড রয়েছে, আর ইএলএসএস রয়েছে, ঠিক আছে। তো তারপর ইন্ডেক্স ফান্ড হয়, তারপর রয়েছে আপনার সেক্টোরিয়াল। তো বন্ধুরা, বেসিক্যালি আপনি যদি দেখেন মিউচুয়াল ফান্ড মার্কেটে, বেসিক্যালি এই মিউচুয়াল ফান্ডগুলো পপুলার: ইকুইটি মিউচুয়াল ফান্ড, ডেপ্ট মিউচুয়াল ফান্ড, হাইব্রিড মিউচুয়াল ফান্ড, ইএলএসএস মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড অ্যান্ড সেক্টোরিয়াল মিউচুয়াল ফান্ড। তো আপনার জন্য কোনটা, আপনার মাথায় আসতেই পারে যে আমি কোনটা ইনভেস্ট করব। তো প্রথমে জেনে নিই মিউচুয়াল ফান্ড কোনটা, কী ধরনের মিউচুয়াল ফান্ড। তারপর আপনি ডিসাইড করতে আপনার সুবিধা হবে যে আপনি কোনটাতে ইনভেস্ট করবেন। তো আমরা প্রথমে যে মিউচুয়াল ফান্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড। তো বন্ধুরা, ইকুইটি মিউচুয়াল ফান্ড কী? আপনি ইকুইটি মানে বোঝেন ডিরেক্ট ইকুইটি, যেটাকে বলে মানে কোনো কোম্পানির শেয়ার আমরা কিনে সেটাকে হোল্ড করলাম, পরে সেটার প্রাইস যখন বাড়লো আমরা সেটাকে বেচে আমাদের লাভটা আমরা ঘরে নিয়ে এলাম। তো সেটা ডিরেক্ট ইকুইটি। তো ইকুইটি মিউচুয়াল ফান্ড ম্যানেজার যিনি হন, তিনি এই যে ইকুইটি মিউচুয়াল ফান্ড যেগুলো হয়, সেই ফান্ড ম্যানেজার তাদের যে অ্যালোকেশনের ম্যাক্সিমামটা ইকুইটির মধ্যেই করে, মানে স্টকের মধ্যে করে। তো এটা গেল ইকুইটি মিউচুয়াল ফান্ড। তো স্টক যেমন বাড়বে, শেয়ার মার্কেট যখন উঠবে, ইকুইটি মিউচুয়াল ফান্ড বেশি করে বাড়বে। স্টক মার্কেট যখন পড়বে, তো ইকুইটি মিউচুয়াল ফান্ডের অ্যামাউন্টও তখন কমবে। তো সেটা হলো ইকুইটি মিউচুয়াল ফান্ড। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা, আমি বেসিকটা জাস্ট বলে নিই। তারপর হচ্ছে ডেপ্ট মিউচুয়াল ফান্ড। ডেপ্ট মিউচুয়াল ফান্ডের যিনি ফান্ড ম্যানেজার হন, তিনি ইকুইটিতে টাকা ইনভেস্টই করেন না। তার যে সাবজেক্ট সেটা হচ্ছে বন্ড হতে পারে, সেটা গভর্নমেন্ট হোক, কর্পোরেট হোক, বা আপনার ডিভেঞ্চার হতে পারে। তো বন্ড, ডিভেঞ্চার এগুলোতে তারা টাকা লাগায় এবং তাদের পূর্ব নির্ধারিত একটা রেট অফ ইন্টারেস্ট এবং তারা কতদিনে সেই টাকাটা পাবে সেটা তাদের নির্ধারণ করা থাকে, পূর্ব নির্ধারিত থাকে সেটা। তো এখানে আপনি রিটার্ন ইকুইটির মতন পাবেন না, বাট আপনি যদি সেফ বলেন তাহলে ইকুইটির দিয়ে ডেপ্ট মিউচুয়াল ফান্ড বেটার, সেফের দিক থেকে। রিটার্ন ইকুইটির মতন পাবেন না। তো ডেপ্ট মিউচুয়াল ফান্ডে আপনার রিটার্ন কত হতে পারে, তো রিটার্নগুলো নিয়ে আমি জাস্ট একটু বলে নিই। ডেপ্ট মিউচুয়াল ফান্ডের ভিতরে অনেক ক্যাটাগরি আছে, সেটা নিয়ে আমি পরে ভিডিও নিয়ে আসবো। তো আপনি রিটার্ন ধরে রাখুন আপনি 7 to 10%, মানে 7 থেকে 10% আপনি রিটার্ন এখান দিয়ে আর্ন করতে পারেন। আর ইকুইটি মিউচুয়াল ফান্ড যদি আপনি বলেন, তো ইকুইটির মধ্যে অনেক রকম ক্যাটাগরি আছে, লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ, এগুলো নিয়ে আমি ডিটেলসে পরে ভিডিও নিয়ে আসবো। বাট ইকুইটিতে আপনি যদি দেখেন, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে 15% to 18%, আর মিড ক্যাপে যদি আপনি দেখেন তো 22% to 25%, আর স্মল ক্যাপ যদি আপনি বলেন তো 26 to 30%। সিএজিআর বলছি, তো এটা লং টার্মে, মানে
সিএজিআর ফুল ফর্ম হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। তো এটা হচ্ছে সিএজিআর। তো ইকুইটি আর ডেপ আশা করি রিটার্নের সাথে আমি ক্যাটাগরিও বোঝাতে পেরেছি যে কোথায় এই ফান্ড ম্যানেজারগুলো ইনভেস্ট করে। তো এইবার আমরা আসি হাইব্রিড মিউচুয়াল ফান্ড। হাইব্রিড মিউচুয়াল ফান্ড কি? তো হাইব্রিড মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার তারা কি করে, তারা আপনার যে টাকাটা রয়েছে তার কিছুটা টাকা তারা ইকুইটিতে ইনভেস্ট করবে এবং কিছুটা পরিমাণ টাকা তারা ডেপ্টে ইনভেস্ট করবে। তো এইটা ব্যালেন্স একটা ভারসাম্য বজায় রাখে এই ফান্ডটা হাইব্রিড। তো এতে কি হচ্ছে, আপনার ইকুইটিতেও এক্সপোজ থাকছে, আপনার ডেপ্টেও এক্সপোজ থাকছে। তো এতে আপনার একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। যখন মার্কেট বাড়বে আপনার ফান্ডটা সেই মতো করে ব্যালেন্স ক্রিয়েট হবে, আর মার্কেট যখন পড়বে আপনার ইকুইটি মিউচুয়াল ফান্ডের মতন এটা অতটা পড়বে না, কেননা এখানে ডেপ্থেরও কিছু পোর্শন রয়েছে। তো বোঝাতে পেরেছি আশা করি। এটা হলো হাইব্রিড মিউচুয়াল ফান্ড। হাইব্রিড মিউচুয়াল ফান্ড এটা মনে রাখুন ডেপ্থ আর ইকুইটি মিউচুয়াল ফান্ডের একটা ব্যালেন্স। ধরুন আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ড 50 টাকার কিনলেন, টোটাল আপনার কাছে 100 টাকা আছে, আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ড 50 টাকার কিনলেন, ডেপ মিউচুয়াল ফান্ড আপনি 50 টাকার কিনলেন। তো আপনি 50-50 করে টোটাল 100 টাকা আপনার ইনভেস্ট করলেন, কিন্তু দুটো ইনস্ট্রুমেন্টে 50-50 করে দিলেন। তাতে আপনার কী হলো, একটা ব্যালেন্স ক্রিয়েট হলো। পুরো টাকাটা একদমই ইকুইটিতে দিলেন না, পুরো টাকাটা আপনি ডেপ্তেও দিলেন না। তো একটা ব্যালেন্স ফান্ড হয় এটা। আর নেক্সট এবার আসি ইএলএসএস ফান্ড। তো ইএলএসএস ফান্ড বন্ধুরা কী হয়, ইএলএসএস ফান্ড হচ্ছে সেম মানে ইকুইটি ফান্ডই, বাট এইখানে একটা অ্যাডভান্টেজ রয়েছে এবং একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো প্রথমে ডিসঅ্যাডভান্টেজটা বলে রাখি, সেটা হচ্ছে এই ফান্ড 3 বছরের জন্য লক ইন থাকে। তো আপনি এই ফান্ডে যখন ইনভেস্ট করবেন আপনি 3 বছর পর্যন্ত সেই ফান্ডটা থেকে আপনি টাকা বার করতে পারবেন না। বাট ইকুইটি, ডেপ্থ, হাইব্রিড, ইন্ডেক্স ফান্ড, সেক্টোরিয়াল ফান্ড এগুলোর ক্ষেত্রে সেটা নয়। একমাত্র ইএলএসএস ফান্ডই হয় যেটাতে লক ইন পিরিয়ড থাকে এবং 3 বছরের মধ্যে আপনি টাকাটা বার করতে পারবেন না। এটা গেল ডিসঅ্যাডভান্টেজ ইএলএসএস ফান্ডের। আর ইএলএসএস ফান্ডের অ্যাডভান্টেজ কি? ইএলএসএস ফান্ডের অ্যাডভান্টেজ হচ্ছে এইটাতে আপনি ইনকাম ট্যাক্সের একটা ছাড় পান, যেটা বছরে 1.5 লাখ টাকা অবধি হতে পারে। তো আপনি যদি বছরে 1.5 লাখ টাকা ইনভেস্ট করেন কোনো ইএলএসএস ফান্ডে এবং সেটা আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের সময় যদি আপনি শো করেন, তো সেটা ছাড় পাওয়া যাবে, সেটা ট্যাক্সেবল ইনকাম ধরা হবে না সেই 1.5 লাখ টাকাটা। এবার আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন বছরে, তাহলে ওই 1 লাখ টাকাটা নন ট্যাক্সেবল ইনকাম হিসাবে হবে, সেটাতে আপনি ছাড় পেয়ে যাবেন ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন। তো এইটা হলো অ্যাডভান্টেজ ইএলএসএস ফান্ডের। তো ইএলএসএস ফান্ড বেসিক্যালি ইকুইটি ফান্ডই হয়, রিটার্ন ইকুইটি ফান্ডের মতনই একটু কম বেশি হয়, 1-2% এদিকে। তো এটা হলো ইএলএসএস ফান্ড। তো বন্ধুরা নেক্সট হচ্ছে ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড বেসিক্যালি কী হয় বন্ধুরা, ইন্ডেক্স যেমন আমাদের দেশের ইন্ডেক্স যদি আমরা বলি, মেন ইন্ডেক্স সেটা হচ্ছে নিফটি 50 বা সেন্সেক্সে আমাদের ভারতবর্ষের টপ 30 কোম্পানি রয়েছে এবং নিফটি 50-তে আমাদের ভারতবর্ষের টপ 50 কোম্পানি রয়েছে। তো ইন্ডেক্স তো আপনি ক্যাশে কিনতে পারবেন না ডিরেক্ট ইকুইটির মতন, তো আপনাকে নয় ফিউচার অ্যান্ড অপশান মাধ্যমে কিনতে হবে, যেটা আমি এখন বলছি না, এখন মিউচুয়াল ফান্ডের কথা বলছি। তো ইন্ডেক্স ফান্ড বেসিক্যালি আপনি নিফটি 50-কে কিনে নিলেন, নিফটি 50 ইন্ডেক্সে আপনি ইনভেস্ট করলেন। তো নিফটি 50-র মধ্যে যতগুলো 50টা কোম্পানি রয়েছে, সেই 50টা কোম্পানিতে আপনার টাকাগুলো অ্যালোকেট হলো। তো সেখানে কি আপনার রিটার্নটা যেটা হবে সেটা ওই 50টা কোম্পানি নিফটি যেরকম রিটার্ন দেবে আপনার ইন্ডেক্স ফান্ডও সেরকমই রিটার্ন দেবে। বা নিফটি যখন পড়বে, নিফটি যেরকম পড়বে আপনার ইন্ডেক্স ফান্ডের ভ্যালুও সেই মতো করেই কমবে, সেম নিফটির মতন। তো আরও অনেক ইন্ডেক্স আছে, আমি নিফটিটা নিয়ে জাস্ট এক্সাম্পল দিলাম যেহেতু আপনারা বেসিকটা শিখছেন। মিড ক্যাপ রয়েছে, মানে নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স, তো আমি সেগুলোতে পরে আসবো। আমি বেসিক্যালি আপনি বুঝে রাখুন এটা একটা ইন্ডেক্স। তো আপনি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছেন মানে আপনি নিফটি 50টা কোম্পানিতে ইনভেস্ট করছেন। তো এখানে এটাও অ্যাকচুয়ালি ইকুইটি ফান্ডই, বাট এটা ইন্ডেক্সের মাধ্যমে। এটা আপনি
কোনো স্টক বাছাই না করে, ইকুইটি ফান্ডের মতো কোনো পার্টিকুলার স্টক রিসার্চ করে বাছাই না করে আপনি নিফটি 50-র উপর ভরসা করে আপনি টাকাটা ইনভেস্ট করলেন। তো আপনি জানেন নিফটি 50 বাড়বে মানে আমার টাকাটাও বাড়বে। তো এইটা যদি আপনি রিটার্ন বলেন, ইকুইটি ফান্ডের দিয়ে একটু কম রিটার্ন দেন। ইকুইটি ফান্ড যদি আপনাকে 15% দিয়ে থাকে, লার্জ ইকুইটি ফান্ড, তো ইন্ডেক্স ফান্ড আপনাকে হয়তো 12%, 13% রিটার্ন দেবে। 1-2% বেশি থাকে ইকুইটি ফান্ডে ইন্ডেক্স ফান্ডের তুলনায়। তো এটা গেল ইন্ডেক্স ফান্ড। তো এইবার আসি বন্ধুরা আমরা সেক্টোরিয়াল ফান্ড। তো সেক্টোরিয়াল ফান্ড বেসিক্যালি কী হয়? তো বন্ধুরা সেক্টোরিয়াল ফান্ড হচ্ছে এই যে ফান্ড ম্যানেজার হয় তিনি কোনো একটা সেক্টর চুজ করেন। তো সেক্টোরিয়াল ফান্ড অনেক সেক্টরের, আপনি অটো দেখতে পারবেন, অটো সেক্টর, আপনি আইটি সেক্টর দেখতে পারবেন। তো এই যে ফান্ড ম্যানেজার, যদি আপনি কোনো আইটি সেক্টোরিয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তো ওখানকার মানে ওই ফান্ডের যে ফান্ড ম্যানেজার তিনি ওই টাকাটা আপনার সব আইটি কোম্পানিতে অ্যালোকেট করবেন। যেমন আইটি কোম্পানি আপনি জানেন টিসিএস রয়েছে, উইপ্রো রয়েছে, ইনফোসিস রয়েছে, এসসিএল টেক রয়েছে, টেক মাহিন্দ্রা রয়েছে, মাইন্ডট্রি রয়েছে। তো এই যতগুলো কোম্পানি আছে আইটি রিলেটেড যারা বিজনেস করছে ভারতবর্ষে, সেই সমস্ত কোম্পানিতে তারা ইনভেস্ট করে। এবার আপনি যদি কোনো অটো সেক্টরের ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে অটো রিলেটেড যারা ব্যবসা করছে, অটোমোবাইল রিলেটেড, মানে 2 হুইলার বানাচ্ছে, 4 হুইলার বানাচ্ছে, সেই সমস্ত কোম্পানিতে তারা ইনভেস্ট করবে সেই ফান্ড ম্যানেজার। যেমন মাহিন্দ্রা, মারুতি সুজুকি, বাজাজ অটো, হিরো মোটোকর্প, টিভিএস মোটর, যত 2 হুইলার এবং 4 হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, তো সেই অটো সেক্টরের কোম্পানিগুলোতে তারা শুধুমাত্র ইনভেস্ট। তো আপনার যদি এরকম কোনো ভিউ থাকে যে আগামী দিনে এরকম একটা সেক্টর খুব ভালো চলতে পারে, সেটা আইটি হতে পারে, সেটা আপনার চিন্তাধারা অনুযায়ী আইটি হতে পারে, সেটা অটোমোবাইল হতে পারে, সেটা আপনার ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যারা কাজ করে, সিমেন্টের কোম্পানি হয়ে গেল, রোড কনস্ট্রাকশন হয়ে গেল, এই যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে, তো আপনার যদি মনে হয় সেইগুলো ভালো পারফর্ম করবে আগামী দিনে বা সেগুলোর স্কোপ রয়েছে, আপনি সেরকম একটা সেক্টরিয়াল ফান্ড চুজ করে আপনি সেখানে ইনভেস্ট করতে পারবেন। তো সেক্টরিয়াল ফান্ডের ইনভেস্ট হচ্ছে সেই সেক্টর যেমন পারফর্ম করবে সেরকমভাবে হবে। তো আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে মে মাস চলছে 2024 সাল। 2024 সালে মে মাসে আপনি যদি এখন ইন্ডিয়ান স্টক মার্কেটে দেখেন, লাস্ট বিগত কিছু দিনে যেই দুটো সেক্টর সবচেয়ে ভালো পারফর্ম করছে সেটা হচ্ছে অটো সেক্টর এবং পিএসইউ সেক্টর, মানে গভর্নমেন্ট কোম্পানি যেগুলো রয়েছে, যেমন কোল ইন্ডিয়া, তারপরে আপনার বিপিসিএল, তারপর হচ্ছে আপনার এনটিপিসি, তারপর হচ্ছে আপনার বলুন ওএনজিসি, এই যেমন যত পিএসইউ স্টক রয়েছে, এসবিআই ব্যাঙ্ক। তো পিএসইউ স্টক সেক্টর আর অটো সেক্টর খুব ভালো পারফর্ম করছে লাস্ট কিছু মাস ধরে এবং খুব ভালো পারফর্ম করছে। তা বলে এই নয় যে আগামী দিনেও তারা ভালো পারফর্ম করবে। আগামী দিনে হয়তো আরও ভালো কোনো জিনিস পারফর্ম করতে পারে, আরও ভালো কোনো অন্য কোনো সেক্টর পারফর্ম করতে পারে। তো আমি সেটা বলছি না, আমি বলছি আপনার যে চিন্তাধারা, আপনার যেটা ভিউ যে আগামী দিনে এই সেক্টরটা ভালো পারফর্ম করতে পারে, তো আমি এই সেক্টরে ফান্ডে ইনভেস্ট করতে চাই। তো আপনি সেই সেক্টরটা একটা চুজ করে, একটা ফান্ড চুজ করে আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন। তো কোন ফান্ডে ইকুইটি, ডেট, হাইব্রিড, ইএলএসএস, ইন্ডেক্স, সেক্টোরিয়াল যে ফান্ডগুলো হয়, বেসিক্যালি আপনারা বুঝতে পেরেছেন কোনটা কীভাবে কাজ করে বা কোনটা কীভাবে ইনভেস্ট করে আপনার টাকাটাকে, কোন ফান্ড ম্যানেজার কোথায় কোথায় ইনভেস্ট করবে। তো আপনি দেখুন আপনার রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি কতটা বা আপনার টাইম ডিউরেশন কতটা। যদি আপনার মনে হয় যে একটু আমি লং টার্মের জন্য রাখব, 3 বছর, 5 বছর, 10 বছর, যে আমি একটা চাকরি করছি বা আমি একটা স্টুডেন্ট বা আমি একটা বিজনেস করছি, তো আমি সারাদিন আমার সেটার দিকেই চলে যায়, তো আমি টাইম দিতে পারবো না স্টক মার্কেটে, তো আমি একটা প্যাসিভলি একটা রাস্তা আমি ইনভেস্ট করে রেখে দেবো, তো প্যাসিভলি টাকা কামিয়ে নিয়ে আসবে ভবিষ্যতে। তো আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে নিশ্চয়ই আসতে চাইছেন সেই জন্যই যে আপনার কাছে টাইম নেই। তো যদি লং টার্মে আপনার হয় যে আমি বড় একটা টাকা কর্পাস একটা ক্রিয়েট করতে চাইছি, বা আমার কোনো গোল আছে, একটা বাড়ি করবো আমি, বা একটা গাড়ি কিনবো, বা বিয়ে করবো, যে কোনো একটা গোল আপনার যদি কিছু একটা থাকে, তো আপনি সেই কারণের জন্য আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডকে চুজ করতে পারেন। হয়তো মাঝখানে মার্কেট পড়বে, 2 বছর পরে দেখা গেলো আপনার মার্কেট পড়লো, বা 1.5 বছর পরে মার্কেট পড়লো, সে আবার রিকভারি হয়ে যাবে, বিকজ আপনার ভিউটা হচ্ছে লং টার্ম, আপনার শর্ট টার্ম ভিউ নয়। তো আপনি সেখানে এসআইপি বা লামসাম যেটা আপনার সুবিধা, আপনি সেই মোডে সেটা কন্টিনিউ করতে পারেন। এটা গেল ইকুইটি, আপনার রিটার্নটা বেশি আসবে সেখানে তুলনামূলক ডেট।
এবার যদি কারোর মনে হয় শর্ট টার্ম আমার কোনো গোল রয়েছে 1 বছর 1.5 বছর বা 2 বছর, এবং ইকুইটি মার্কেটে যদি আমি লাগাই এবং দেখা গেলো আমার 2 বছর পরে টাকাটা লাগবে, 1.5 বছর পর্যন্ত মার্কেট ভালো ছিল, তারপর 1.5 বছর পরে 2 বছরের মাথায় গিয়ে আমি দেখলাম মার্কেটটা পড়ে গেল যখন আমার টাকাটা তোলার ছিল। তো 1.5 বছর তো খুব ভালো লাগছিলো, রিটার্নটা বেড়েছে, টাকাটা বেড়েছে, এবার 2 বছরের মাথায় গিয়ে আমি দেখলাম না মার্কেট পড়ে গেছে ওই টাইমে। তো টাকাটা তো আপনার দরকার, তখন টাকার ভ্যালুটা কমে যাবে। তো সুতরাং আমি তখন বলবো যে আপনার তখন ইকুইটি ফান্ড না করাই ভালো, তখন আপনি ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। 7 to 10% পাবেন, কিন্তু টাকাটা তো বাড়বে, এফডি দিয়ে তো আপনার বেশি রিটার্ন আসবে। তো টাকাটা 2 বছর পরে আপনার সেফও থাকলো, আপনি টাকাটা অল্প কিছু বিস্তর রিটার্ন নিয়ে আপনি ফান্ডটাকে ক্লোজ করে দিলেন বা অ্যামাউন্টটা বার করে নিলেন। তো এবার কারো যদি মনে হয় না আমি ইকুইটির মতো অত বেশি রিস্ক নেবো না এবং ডেপ্টের মতন অত আমার কম রিটার্নে ঠিক পোষাবে না, তো আমি তাদের জন্য বলবো তাদের জন্য হাইব্রিড ফান্ডটা বেস্ট। তো তারা কি ইকুইটির মতো কিছুটা রিটার্নও পাবে, আর যখন মার্কেট পড়বে অনলি ইকুইটি ফান্ডের মতন তাদের মার্কেট মানে ভ্যালুটা কমবেও না ফান্ডে, তখন তারা একটা ব্যালেন্স ক্রিয়েট করে রাখবে ফান্ডে, যে আমার রিটার্নও একটুখানি মডারেট, আমার রিস্কটাও একটুখানি মডারেট। তো তারা হাইব্রিড ফান্ডে করতে পারে। ইএলএসএস ফান্ড কারো যদি দেখা যাচ্ছে যে ইনকাম ট্যাক্সে তারা অনেক টাকা, ইনকাম ট্যাক্স তাদের বছরের শেষে যাচ্ছে ইনকাম ট্যাক্সে, এবং তাদের অন্য কিছু করা নেই, পিপিএফ বা এনপিএস যেগুলো আরও আপনার ট্যাক্স সেভিং অপশান যেগুলো রয়েছে সেগুলো আপনার কিছু করা নেই, এবং বা সেগুলো আপনি করতে চাইছেন না, যে সেখানে রিটার্ন কম বা আমি একটু বেশি রিটার্ন চাইছি, তাহলে আপনি ইএলএসএস ফান্ডে করুন। আপনার রিটার্নও আসবে, লং টার্মে একটা ওয়েলথও ক্রিয়েট হবে, এবং আপনি যেহেতু লং টার্মের জন্য করছেন তো 3 বছরের লক ইন নিয়ে আপনার ভাবার কোনো দরকারই নেই। তো সেখানে রিটার্নটাও আপনি বেশি পাচ্ছেন, আর এখানে ইনকাম ট্যাক্সের আপনি সুবিধাটাও নিয়ে নিচ্ছেন বছরে। তো তাদের জন্য ইএলএসএস ফান্ড। ইন্ডেক্স ফান্ড কাদের জন্য, যে না আমি ইকুইটি ফান্ডে লাগাবো না, আমার ইকুইটি খুব ভয় লাগে বা ইকুইটি মার্কেট পড়লে তখন খুব চাপ লাগে, তো তার দিয়ে আমি নিফটি 50-তে লাগাই, যেহেতু নিফটি 50-র একটা অ্যাভারেজ একটা বেস রয়েছে, তো নিফটি স্টক যেমন পড়ে নিফটি তো ওরকম পড়বে না, তো আমি অতটা ভলিটাইল বা অতটা মানে চাপ নিতে পারবো না। তো তাদের জন্য আমি বলবো ইন্ডেক্স ফান্ড তাদের জন্য বেটার, যে না আমি ভারতের ইন্ডেক্সে আমি পয়সা লাগিয়ে রেখেছি, যে ইন্ডেক্স যেমন পারফর্ম করবে আমার টাকা সেই অনুযায়ী বাড়বে কমবে। আর সেক্টরিয়াল ফান্ড কাদের জন্য, যারা চাইছেন যে না লং টার্ম, আমার ভিশন তো লং টার্ম, আমি লং টার্ম তো চাইছি, বাট আমার মনে হচ্ছে শুধু যদি ইকুইটিতে আমি ইনভেস্ট করি তো সেখানে আরও অনেক সেক্টর নিয়ে একটা ফান্ড ম্যানেজার সেই ফান্ডে ইনভেস্ট করবে, তো আমার মনে হয় না আমি পার্টিকুলার এই সেক্টরটা ধরে নিই, আমার মনে হচ্ছে এই সেক্টরটাই বাড়বে, তো আমি যদি আমার চলে যায় তাহলে রিটার্নটা আমার তুলনামূলক ইকুইটি ফান্ডের দিয়ে সেক্টরিয়াল ফান্ডে বেশি আসবে, কেননা আমার পুরো সেক্টরটাই যদি চলে সব স্টক চলবে আর ফান্ড ম্যানেজার ওই সেক্টরের সব স্টকে লাগাবে, তো আমার তখন মানে প্রফিটটা বেশি হবে এবং আমার ওয়েলথ ক্রিয়েশনটা একটু ভালো হবে। যেহেতু আপনার ভিশনটা লং, ডেফিনেটলি আপনি একটা লং ভিশন নিয়ে করছেন, তো আমি বলবো তাদের জন্য আপনি সেক্টরিয়াল ফান্ডটা বেস্ট। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ইকুইটি, ডেপ্ট, হাইব্রিড, ইএলএসএস, ইন্ডেক্স, সেক্টরিয়াল, তো কোন ফান্ডে কার জন্য বেস্ট এবং কার কোন ফান্ডে ইনভেস্ট করা উচিত। তো বাকি এগুলো নিয়ে বিস্তারিত আরও ডিটেলসে আমি ভিডিও পরে নিয়ে আসবো। তো বন্ধুরা চ্যানেলটি দেখতে থাকুন, চ্যানেলটি নতুন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো। আর এই চ্যানেলটি বন্ধু তাদের জন্য নয় যারা হঠাৎ করে ইনকাম করতে চান, মানে রাতারাতি তারা একটা কোটিপতি বা বড় লোক এরকম কিছু হতে চান, তো এই চ্যানেলটা তাদের জন্য নয়। এই চ্যানেলটা বেসিক্যালি তাদের জন্য যারা লং টার্মে শেয়ার মার্কেটে থাকতে চান এবং লং টার্মে তারা শেয়ার মার্কেটে একটা কিছু করবেন ভাবছেন, সেটা ট্রেডিংয়ের মাধ্যমে হোক বা ইনভেস্টমেন্টের মাধ্যমে হোক, যেইভাবেই হোক। তো লং টার্মটা বেশি ইম্পর্টেন্ট নাকি শর্ট টার্ম। তো বন্ধুরা ভালো থাকবেন, আমি ভিডিও আবার নেক্সট নিয়ে আসবো টপিকের উপর। আর আরেকবার রিকোয়েস্ট করছি বন্ধুরা, চ্যানেলটি নতুন, আপনাদের সাহায্য খুবই দরকার, তো লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।